আমি একটি মুহূর্ত তাকে দেখার জন্যই বেঁচে আছি। হয়তো দেখা নাও হতে পারে, কেননা এই পৃথিবীতে সবকিছুই তো পূর্ণতা পায় না। তাও অপূর্ণতা নিয়েই কত প্রেম তো সুন্দর হয়। ঠিক তেমনি আমাদের প্রেমটাও অপূর্ণতা নিয়েই সুন্দর, কিন্তু মানুষ তো তাই একটিবার দেখার আকাঙ্ক্ষা থেকেই যায়। আর তাকে দেখার এই প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটা শুরু ঢাকা থেকে বেনাপোলগামী 796 বেনাপোল এক্সপ্রেস ধরে। যে ট্রেন ধরেই আমি ছুটে চলেছি বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে। এই বেনাপোল এক্সপ্রেস সপ্তাহে 6 দিন অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার ঢাকার কমলাপুর স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11টা 45 মিনিটে তার যাত্রা শুরু করে এবং বেনাপোল গিয়ে পৌঁছায় পরদিন সকালে 7টা 20 মিনিটে। এবং এই ট্রেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকে, যেটি হলো বুধবার। এবং এই ট্রেনটিতে 3টি কোঠায় বা 3টি শ্রেণীতে সিট পাওয়া যায়। শোভন চেয়ার, যার মূল্য হলো 600 টাকা। এসি বার্থের ভাড়া হলো 2065 টাকা এবং স্নিগ্ধার ভাড়া হলো 1150 টাকা। মনে প্রবল একটা ইচ্ছে ছিল ট্রেন সঠিক সময়ে বেনাপোল পৌঁছাবে, কিন্তু ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে এই বেনাপোল স্টেশনে পৌঁছায়। আপনারা এই বেনাপোল স্টেশন থেকে অটো ধরবেন, সোজা চলে যাবেন বেনাপোল বর্ডারে। আমাদের ট্রেনটি যতক্ষণে স্টেশন পৌঁছায় এবং আমরা সেখান থেকে অটো নিয়ে যতক্ষণে বেনাপোল বর্ডারে পৌঁছে গেছিলাম, ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, যার ফলে ইমিগ্রেশনের লাইন বেনাপোল বাস স্ট্যান্ড পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। এবং আমার আরেকটি ভুল ছিল ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর এবং পোর্ট ফি অগ্রিম পরিশোধ না করাটা, যার ফলে সেখানে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। আপনারা যারা বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন খুব সকাল সকাল বেনাপোল বর্ডারে পৌঁছানো, কেননা বর্ডার খুব সকালেই মোটামুটি ফাঁকাই থাকে। এবং যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করবেন, তারা অবশ্যই তাদের পেশা যদি চাকরিজীবী হন, এনওসি নিয়ে প্রবেশ করে বর্ডারে আসবেন। এবং আপনাদের পেশা যদি ব্যবসা হয়, তবে অবশ্যই আপনাদের ট্রেড লাইসেন্সটি নিয়ে আসবেন। অন্যথায় নিজ নিজ পেশার প্রমাণপত্র ইমিগ্রেশনে দেখাতে হয়। এবং আপনারা যারা চিকিৎসা ভিসা নিয়ে আসবেন, তাদের ভারতীয় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বা মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটি সঠিক তারিখ সহ ভারতীয় ইমিগ্রেশনে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আর এই মুহূর্তে আমরা বেনাপোল থেকে একটি ট্যাক্সি নিয়েছি, একটি গাড়ি। আমরা এই মুহূর্তে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। সেখান থেকে যাব মুম্বাই, আর মুম্বাই থেকে গুজরাট যাওয়ার চিন্তাভাবনা আছে, গুজরাটের ভাবি। আপনাদের সঙ্গে একটা তিক্ত অভিজ্ঞতার শেয়ার করবো আর কি, যেটা বর্ডারে আছে। শেয়ার পর আজকে আমাদের এক্সপিরিয়েন্স, যার পর থেকে আসলে এই বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়াতে আসার মন মানসিকতাটা কিছুটা ক্ষুণ্ণ হয়ে গেছে আর কি। আর আমি আপনাদেরকেও অনুরোধ করব, যদি পারেন বেনাপোল বাদে অন্য কোনো বর্ডার ব্যবহার করতে, তাহলে আপনাদেরও সুবিধা হবে। মাঝখানে একটা ভুল ছিল যে আমরা পোর্ট ট্যাক্সটা দিয়ে আসিনি। তো পোর্ট ট্যাক্সটা আমরা পাশে একটা কম্পিউটার দোকানে দিতে গেছি, তো যার ফলে মাঝখানে আর কি কিছুটা লাইন ভেঙে যায়, আবার লোকজন অনেক চাপ হয়ে যায়। তো সব মিলায় আমরা প্রায় বিকেল ভারতীয় সময় প্রায় 3টা 40 নাগাদ আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম। বর্ডারে টাকা ভাঙালাম, বর্ডারে টাকার রেট পেলাম 69 টাকা 50 পয়সা, মানে প্রতি 100 টাকার বিপরীতে আপনার 69 টাকা 50 রুপি। এর তিক্ত অভিজ্ঞতা ছিল। বিষয়টা ছিল মেইন এটাই যে আমরা যখন বর্ডারে আসছি, পরবর্তীতে যারা আসবেন অবশ্যই আপনাদের পেশা যদি চাকুরি থাকে অবশ্যই এনওসি নিয়ে আসবেন। আর মেডিকেলের ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা সেটা অবশ্যই নিয়ে আসবেন যদি মেডিকেল ভিসা হয়। বেনাপোল বর্ডার দিয়ে প্রবেশের সময় বাংলাদেশ সাইডে 3টে ডকুমেন্টস মূলত চেক করা হয়। একটা হলো পোর্ট ফি, অনলাইনেও দেওয়া যায়। পোর্ট ফিটা আপনারা অনলাইন থেকে দিবেন, সামনেও মেলা কম্পিউটার দোকান আছে অনেক, সেখান থেকে আপনারা দেবেন। ট্রাভেল ট্যাক্স 1000 টাকা, যেটা আগে 500 টাকা ছিল। আমার মনে হয় এটা সবচেয়ে বেটার ছিল, বাট কিছু করার নেই, সরকারের নিয়ম সেহেতু মানতেই হবে। 1000 টাকা আপনার ট্রাভেল ট্যাক্স, এই দুটার পেপারস। আর আরেকটা হচ্ছে আপনার এনওসি বা পেশাগত প্রমাণপত্র। আপনি যদি ব্যবসায়িক হন অবশ্যই ট্রেড লাইসেন্স দিবেন, আর চাকরিজীবী হলে তো কোনো কথা নেই, এনওসি। এগুলো দিয়ে সহজেই পার হবেন। যখন আপনার ইন্ডিয়ান সাইডে প্রবেশ করবেন, তো ইন্ডিয়ান সাইডে একটা ফর্ম দেওয়া হয়, যে ফর্মটা ইংলিশে সম্পূর্ণ লিখতে হবে। প্রথমে আপনার নাম, এরপরে আপনাকে লিখতে হবে পাসপোর্ট নাম্বার, এরপরে নিচে লেখা থাকে বর্ডারের ওখানে আপনার বাই রোড দিবেন, ফ্লাইট নাম্বার লেখা থাকে, সেখানে বাই রোড দিলেই হয়ে যায়। কলকাতার একটা রেফারেন্স বা কোথায় থাকবেন আপনার সেই লোকেশনটা দিতে হবে, এবং নিচে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনার সিগনেচার করে দিবেন, শেষ। আর ইন্ডিয়ান ইমিগ্রেশনটা খুব কড়াভাবে হচ্ছিল। ইমিগ্রেশনে বেশ কয়েকজনকে দেখলাম ফেরত পাঠানো হচ্ছে, কারণ অনেকেই ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। তো এদিকটা আসলে আপনারা খেয়াল করবেন যে ফিঙ্গারপ্রিন্টটা অনেক সময় নখগুলো ক্ষয় যেতে পারে বা বিভিন্ন সমস্যা আর কি হতে পারে, বা সার্ভারের সমস্যাও হতে পারে। তো বেশ কয়েকজনকে ফেরত পাঠিয়েছে, প্রায় 4 জনের মতো দেখলাম ফেরত পাঠানো হলো তাদেরকে।
আর ইন্ডিয়ান সাইডে চেকিংটাও খুব কড়াক্রান্তিভাবে চলছে। সেখান থেকে আমরা বেরিয়ে টাকা ভাঙিয়েছি, এরপর একটু খাওয়া দাওয়া করার পর আমরা গাড়ি নিয়ে এখন যাচ্ছি সোজা কলকাতা এয়ারপোর্টে। তো দেখা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। আপনারা যারা এই কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে ভারতের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন তারা অবশ্যই আগে থেকে টিকিট কাটার চেষ্টা করবেন। আপনারা চাইলে এয়ারপোর্টে এসেও টিকিট করতে পারেন। কলকাতা এয়ারপোর্টে টিকিট কাটার গেট নাম্বার হচ্ছে 3C, অর্থাৎ এই 3C গেট নাম্বার দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করে টিকিট করতে পারবেন, কারণ এখানে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের কাউন্টার রয়েছে। আমরা এয়ারপোর্ট থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করি এবং চেক ইন সম্পূর্ণ করতে প্রায় রাত 10টা বেজে যায়, আর তাই আমি এই এয়ারপোর্টের ভেতরে কিছু খাওয়া দাওয়া করি। এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে আছি, আর এয়ারপোর্টে যেটি দেখালাম যে এখানে আমরা খাবার খাইতে গেছি। তো আমি একটা ভেজ মিল নিয়েছিলাম, যেখানে একটু ভাত ছিল, একটা পরোটা ছিল এবং 2-3টা পদের সবজি ছিল। 3টা বলবো না, 2 পদের সবজি এবং একটা ক্ষীর ছিল, মিষ্টি ক্ষীর। তো যেটার দাম হলো 655 রুপি। তাহলে একবার করে দেখুন যে 655 রুপি সেই একটা খাবারের দাম। রুপি 1 লিটার মাত্র অ্যাভোকস যে পানিটা আছে, সেই অ্যাভোকস পানির দাম 125 রুপি 1 লিটারের দাম। অ্যাভোকসও আসলে বিসলেরি কোম্পানিরে, বাট আমি বলবো খাবারের দামটা এক্সট্রা নেওয়া হয়েছে। তাই যারা বাজেটে ট্রাভেল করবেন পরবর্তীতে, তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা বাইরে থেকে খাবার খেয়ে আসবেন। আবহাওয়া বৈরী থাকায় নির্ধারিত সময় থেকে বেশ খানিকটা দেরিতে আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি ছেড়েছিল কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে। এবার আসি যারা প্রথমবার বিমানে ভ্রমণ করবেন। আসলে বাস, ট্রেন সবগুলোর মতোই বিমান একটু ভিন্ন রকম, কেননা এখানে পণ্য পরিবহনের কিছু বাধ্যবাধকতা রয়েছে। যেমন আপনারা হ্যান্ডব্যাগে সর্বোচ্চ 7 থেকে 10 কেজি পরিবহন করতে পারবেন এবং সেকেন্ড ব্যাগেজে সর্বোচ্চ 30 কেজি পণ্য পরিবহন করতে পারবেন। এবং বিমানবন্দরের প্রবেশের মুহূর্তে অবশ্যই 2 স্তরের কড়া নিরাপত্তা এবং চেকিংয়ের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এবং আপনাদের ব্যাগগুলো যখন চেকিংয়ে দিবেন তখন আপনাদেরকে একটি বোর্ডিং পাস দেওয়া হয়। সেই বোর্ডিং পাসে আপনাদের ফ্লাইটের গেট নাম্বার এবং আপনাদের সিট নাম্বার উল্লেখ থাকে। আপনাদের যদি উইন্ডো সিট প্রয়োজন হয় বা উইন্ডো সিট যদি ভালো লাগে, তবে অবশ্যই এই চেক ইন কাউন্টারে আপনারা বললে তারা উইন্ডো সিট যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে দিয়ে দেবেন। এবং বিমানে ওঠার পর বিমানবালারা আপনাদেরকে কিছু নিরাপত্তা নির্দেশনা প্রদান করবেন, অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমরা মুম্বাই এয়ারপোর্ট নামার পর সেখান থেকে ভাপি যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে গাড়ি খুঁজতে থাকি, কিন্তু আমরা যখন নেমেছিলাম তখন প্রায় রাত 3টা বাজে। তাই আমাদেরকে ভোর 8টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ 4টার সময় একটা গাড়ি আমাদেরকে নিয়ে যায় সেই ভাপির উদ্দেশ্যে। আর মুম্বাই থেকে ভাপি পর্যন্ত যে হাইওয়েটা রাতের বেলা একটু অনিরাপদ, তাই আমরা রাতের বেলা যাওয়ার চেষ্টা করিনি। I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. মুম্বাই থেকে ভাপির পর্যন্ত এই হাইওয়ে দিয়ে আমরা যতক্ষণ চলছিলাম, বেলা যতই বাড়ছিল পেটের অবস্থাও যেন ঠিক ততটাই করুণ হয়ে আসছিল। তাই আমরা মাঝপথে এই হোটেল আরামে এসে সকালের নাস্তাটা সেরে নিই, কারণ আমাদের সেখান থেকে ভাপি পৌঁছিতে আরও বেশ খানিকটা পথ বাকি ছিল। The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. হ্যালো,
আপনারা আছেন? ও আমিও আছি আপনাদের সঙ্গে। আমরা গতকালকে আসছি এই যে এখানে আমাদের গন্তব্য যেখানে ছিল গুজরাটের ওয়াপিতে। তো আমরা গতকালকে প্রায় সকাল 10টা নাগাদ পৌঁছাইছি। পৌঁছাই এখানে একটা হোটেল নিয়েছি, বর্তমানে হোটেলে আছি, সেই হোটেল থেকে আর কি ভিডিও করতেছি। তো হোটেলটা মোটামুটি ভালো। এটা হলো বারান্দা, সামনে লিফট আছে ওখানে, এটা হলো লিফট। এপাশে দুপাশে রুম আছে, দুপাশে রুম, এপাশে সিঁড়ি আছে এবং পর্যাপ্ত পরিমাণের ঝকঝকে তকতকে। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 303 অথবা অর্থাৎ আর কি 3 তলায় আমাদের রুম পড়ছে। আর এই যে রুম থেকে ঢুকতেই হাতের বাম সাইডে যে বাথরুম, এখানে গিজার আছে, গরম পানির ব্যবস্থা সর্বদাই, গিজার। আবার এটা একটা হাই কমোড বাথরুম, বেসিন আছে। আমরা আসলে যেমন তেমন করে পারছি আর কি কাপড় এখানে শুকাইতে দিছি। তো এটা হলো বাথরুমের অবস্থা। বাথরুমটা ভালো। আর এবারে রুম থেকে ঢুকতেই আমরা দুজন যেহেতু আছি, ডাবল বেড নিয়েছি। এবার সে একটা আলমারি আছে, আলমারিটাতে আপনারা কাপড় বা যে কোনো আপনাদের ব্যাগ ট্যাগ জুতো এগুলো রাখতে পারেন, খুব ভালো, একদম ঝকঝকে চকচকে। আমরা দুটো বেড, এখানে একটা বেড আমাদের, আর এপাশে আর একটা বেড। আমরা যেহেতু এটা ব্যবহার করেছি তাই এটা আর কি একটু এলোমেলো হয়ে আছে, তো হোক অসুবিধা নেই। তারা রুম ক্লিন করে দেয় প্রতিদিন সকাল 11টার দিকে, তারা রুম ক্লিন করে দিবে। এখানে একটা টেবিল আছে, টি টেবিল, যেখানে আমরা রাতের বেলা যেগুলো খাওয়া দাওয়া করেছি সেগুলো এখানে রাখা আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টিভি চলতেছে, টিভি আছে। আর এপাশে যদি দেখি দুটো বেডেরই কিন্তু এরকম আলাদা পার্সোনাল টেবিল বলা যায় এগুলো আছে। এটাতে ব্যাগ রাখা যায়, এখানে এসির রিমোট আছে, টিভির রিমোট আছে, এখানে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এবং সব মিলেই রুমটা আর কি মোটামুটি ভালো। আমরা যে রুমটা নিয়েছি এটার ভাড়া আর কি অলরেডি 2000 রুপির মতো। এটার সঙ্গে আপনার সকালের নাস্তা ইনক্লুডেড আছে, আপনার সকালবেলা তারা নাস্তা দেয়। আমরা দুদিন নাস্তা করলাম, কালকে এবং আজকে করছি। তো দুদিনে দুটো আলাদা আলাদা মেনু দিয়েছে। ওয়াপিতে আমরা কোনো এক কাজে আসছি, আসলে এই ঘোরার জন্য না, তো কাজের ফাঁকে ঘোরাঘুরি করব এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। মাটির বিষাক্ত কীট আর মিছে কান্নায় ভাসিয়ে দেয়া প্রিয়জনদের জানাই অন্তরের আমন্ত্রণ। জানি না কবে কোন দিন তোমাদের মুখে শুনবে মানুষ আমার চিরতরে চলে যাবার বিজ্ঞাপন। হয়তোবা আমার আজকের এই ভিডিওর চলে যাওয়াটা চিরতরের নয়, দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী কোনো ভিডিও। আর আজকের মতো আমি গুজরাটের এই ভাপির জিআইডিসি রোড থেকে বিদায় নিচ্ছি।